বাড়ির কোণে ছোট করে স্টেজ বসানো হয়েছে। দু প্রান্তের চেয়ারের মাঝে দূরত্ব বেশি নেই, কিন্তু এর চেয়ে অনেক বেশি দূরত্ব তাদের সম্পর্কের মাঝে সৃষ্টি হয়েছে। বিয়ের পর থেকে শুরু করে এখন অবধি ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করলে প্রিয়তার উচিত তার বরকে বিন্দুমাত্র তোয়াক্কা না করা। কিন্তু বরকে এড়িয়ে যেতে সে পারছে না। বিয়ে হুট করে হলেও এই নিয়ে প্রিয়তার আকাঙ্ক্ষা কম ছিল না। সব মেয়েরই থাকে। তার ক্ষেত্রে যেন একটু বেশিই প্রভাব পড়েছিল। কারণ এই পর্যন্ত অন্য কোনো পুরুষের মায় সে পড়েনি। সবটুকু জমিয়ে রেখেছিল কেবল একজনের জন্য। এখন তার বরের এমন বুকভরা ভালোবাসার দরকার না পড়লেও সে ব্যাকুল হয়ে আছে ভালোবাসা দেবার জন্য। সে কি করে বুঝাবে তার জীবনের প্রথম পুরুষ যে তিনি? প্রান্তিক চৌধুরী এখনো নিচে এসে পৌঁছায়নি। উপরে গেছে এখনো ৫ মিনিট হয়নি, তবুও প্রিয়তা ব্যাকুল হয়ে উঠল। এতজন লোকের মাঝে থেকেও নিজেকে একা মনে হচ্ছিল তার। মা বাবা এখনো এসে পৌঁছায়নি। আসছে বোধহয়। উচ্ছ্বাস দৃষ্টিতে এদিক ওদিক তাকাচ্ছে। দৃষ্টি বারবার গিয়ে আটকাচ্ছে সিঁড়ির দিকে। এই বুঝি তিনি নেমে আসেন। স্বামী নিয়ে অনেক মেয়ের অনেক স্বপ্ন থাকে। প্রিয়তারও ছিল। তবে তার স্বপ্নের পুরোপুরি বিপরীত মেরু দিয়ে তৈরি যেন প্রান্তিক চৌধুরী। তার স্বপ্নের পুরুষের সাথে ১% মিল নেই। এই আক্ষেপটুকু পীড়া দিচ্ছে তাকে। অবশেষে তার বর মশাইয়ের দেখা মিলল। বড়লোকের নাতি এবার পাজামা পাঞ্জাবি পরে নিচে নামছে। পাঞ্জাবিটা সেই পছন্দ করে রেখে এসেছিল। না হলে বিয়ের দিনও তো সে শার্ট প্যান্ট পরে হাজির হয়েছিল। আচ্ছা, সে যে তার ঘর গুছিয়ে দিয়েছে এই ব্যাপারটা কি তিনি টের পেয়েছেন? মনে হয় না। প্রিয়তা চোখের পলক ফেলে বিমূঢ় হয়ে দেখছে। তিনি নামছেন। তার কল্পনার সাথে না মিললেও এই মানুষটিকে এখনই সে চোখে হারাতে শুরু করেছে। তার চোখে মুখে একগাল হাসি। হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে। কোনো পুরুষকে কেউ এমনভাবে দেখে নাকি? কি আছে তার? চাপ দাড়ি নেই, অথচ প্রিয়তা মন প্রাণ দিয়ে চেয়েছিল তার স্বামীর জন্য চাপ দাড়ি থাকে। এদিকে তার ক্লিন শেভ, এলোমেলো এক ঝাঁক মাথার চুল। একটু পরপরই দুহাত দিয়ে ঠিক করবার পরেও অগোছালো হয়ে যাচ্ছে। ওগুলো যেন অগোছালোই ভালো লাগে। হেসে হেসে কথা বলছে। পাঞ্জাবি হাতা দুটো ফ্লোট করে কোমরে হাত রাখলেন তিনি। প্রিয়তা কপাল কুঁচকে বলল, হ্যান্ডসাম। তিনি ফিরে তাকালেন। এই যা শুনে ফেলল নাকি? দ্রুত চোখ নামিয়ে ফেলল প্রিয়তা। তার পুরো শরীর শিউরে উঠল। এই গরমের ভিতরেও তাকে যেন ঠান্ডা হাওয়া ছুঁয়ে দিচ্ছে। প্রিয়তা দম বন্ধ করে নিল। তিনি এদিকেই আসছেন। প্রিয়তা আভাস পাচ্ছে। প্রান্তিক চৌধুরী ফট করে এসে চেয়ারে বসে পড়ল। প্রিয়তা আরও গুটিয়ে নিল নিজেকে। প্রান্তিক চট করে বলে উঠল, তোমার নাম কি? প্রিয়তা চমকে তাকাল। তার বর মশাই কি জিজ্ঞেস করল তাকে? শুনতে পেল না যেন। কিন্তু প্রান্তিক সেসব খেয়াল করল না। বরং মুগ্ধ কণ্ঠে বলে উঠল, থাক, বাদ দাও। তুমি আমার বউ মিসেস চৌধুরী। আমি তোমায় বউ বলেই ডাকব। এই নামটাই তোমাকে মানায়। প্রিয়তা ঠোঁট কামড়ে মুখ ফিরিয়ে নিল। এতক্ষণ যেই শীতল বাতাস আর মৃদু গুঞ্জন তাকে আচ্ছাদন করে রেখেছিল তা মুহূর্তেই গায়েব হয়ে গেল। তার ভীষণ গরম লাগছে এবার। মনে হচ্ছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। এই লোকটাকে এখন তার বিন্দুমাত্র সহ্য হচ্ছে না। একরাশ মুগ্ধতা ইতোমধ্যে বিরক্তিতে পরিণতি হয়েছে। প্রান্তিক চৌধুরী থেমে নেই। আবারও শুধালো, কি হলো? কথা বলছো না কেন? তুমি জানো না তোমার কণ্ঠ শোনার জন্য আমি কি রকম ব্যাকুল হয়ে আছি? কি হলো? এই বউ, তুমি কি কথা বলতে পারো না? বোবো নাকি? প্রিয়তা বিস্ফোরণ দৃষ্টিতে ফিরে চাইল। প্রান্তিক চৌধুরী চুপসে গেল। বেফাঁস কথা বলে ফেলেছে। মুহূর্তেই ফিক করে হেসে দিয়ে বলল, রেগে থাকো বউ। রাগলে তোমায় আরো মিষ্টি লাগে। একদম লাল টুকটুকে বউ। প্রিয়তা মুখ ফিরিয়ে নিল। মশকরা হচ্ছে নাকি তার সাথে? এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে দাদাজান কেন তাকে গাধা বলে ডাকে। প্রান্তিক এবার তাকে খোঁচা মারল। প্রিয়তা চমকে উঠল। প্রান্তিক চৌধুরী বলে উঠল, পুতুলের মতো বসে আছো কেন? কথা বলো। তুমি কিন্তু সত্যি পুতুলের মতো দেখতে। পুতুল বউ। মৃদু হেসে চোখ টিপ দিল সে। প্রিয়তার বিন্দুমাত্র হাসি পাচ্ছে না। সে অস্ফুট স্বরে বলে উঠল, মা। প্রান্তিক চমকে উঠে দাঁড়াল। থতমত খেয়ে বলল, আমি তোমার মা না।
কি আবোলতাবোল বলো? প্রিয়তা চোখ গরম করে সামনে তাকালো। প্রান্তিক চৌধুরী ফিরে তাকালো। ওহ, তোমার মা বাবা এসেছে। প্রিয়তা উঠে দাঁড়িয়ে চাপা স্বরে বলল। হ্যাঁ, তারা এসেছে। অতঃপর এগিয়ে গেল। তার পিছন পিছন প্রান্তিক চৌধুরী বলল, তুমি কি দারুণ কথা বলো বউ। বউ ডাক শুনে প্রিয়তা কপাল কুঁচকে ফেলল। তার বিরক্ত লাগছে। প্রান্তিক চৌধুরী এগিয়ে গিয়ে শ্বশুর শাশুড়ির সাথে দেখা করল। সিদ্দিকুর রহমান এসেছেন হুইলচেয়ারে বসে। মনসুরা বেগম পাশেই দাঁড়িয়ে। জামাইকে দেখে দুজন ভীষণ খুশি। পাশেই 3 শালিকা, আমরিশা, আফিয়া আর পুরবী হেসে উঠল। পুরবী হেসে শুধালো, ভালো আছেন ভাইয়া? এদের কাউকে না চিনলেও প্রান্তিক গাছে ঢিল ছুড়ার মতোই আন্দাজ করে নিল এরা তিনজনই তার শালিকা সাহেবা। হেসে বলল, অনেক ভালো আছি। আপনাদের দেখার পর তা আরও বেড়ে গেল। আমরিশা বলে উঠল, এইসব কিন্তু ঠিক নয় ভাইয়া। কাল শুধু মুখে বউকে নিয়ে চলে গেলেন। আমরা কিন্তু কিছু পেলাম না। পাওনা থাক তবে পরিশোধ করে দিব। আরফিয়া বলল, দিতে কিন্তু হবেই। জো হুকুম শালিকা সাহেবা। মা একটু ধমকের সুরে তাদের থামতে বললেন। বললেন, চুপ করো। বেচারা কাল কি হম্বিতম্বি করে বের হল। বাবা, তোমার বন্ধু এখন কেমন আছে? প্রিয়তা এসে পাশে দাঁড়ালো এবার। চোখ বাঁকিয়ে ফিরে তাকালো। প্রান্তিক জবাব দিল, ভালো আন্টি। এখন ভালো আছে বলে প্রিয়তার মুখখানি দেখে চুপসে গেল। তার বউ চোখের ইশারায় রীতিমতো তাকে যেন ধমকাচ্ছে। 3 বোন টের পেয়ে আচমকা হেসে উঠল। ড্যাশ 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 ড্যাশ। মিষ্টির উপর যেমন সারাক্ষণ মাছি ভনভন করে, প্রান্তিক চৌধুরী তেমনি এখন প্রিয়তার পিছন পিছন ঘুরছে। বাড়ির সাজানো ফুলগুলো থেকে একটা ফুল ছিঁড়ে এগিয়ে দিল প্রিয়তার কাছে। প্রিয়তা পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে চলে গেল। প্রান্তিক বিভ্রান্ত হল। তার বেশ অনেকক্ষণ ধরে মনে হচ্ছে বউ তার গে আছে। কিন্তু রেগে থাকার কারণে কি? কারণ আছে হাজারটা। দুঃখের বিষয় প্রান্তিক চৌধুরীর কোনোটাই মনে নেই। আফসোস, বেটা এবার নাকানিচোবানি খাবে। মনের এক রাশ আশা তার বউ এখন তার ঘরে যাবে। এরপর যেভাবেই হোক বউয়ের রাগ সে ভানাবে। কাল ক্লাবে যাওয়া একদম উচিত হয়নি। একগাদা ডগিলে নিশ্চিত বউকে বেফাস কিছু বলে দিয়েছে। না না, বউয়ের রাগ ভাঙাতে হবে। বউয়ের পিছন পিছন যেতে যেতে থেমে গেল। বউ ঘরের সামনে দাঁড়িয়ে। প্রান্তিক চৌধুরী হাত দেখিয়ে বলল, বউ, এটা আমাদের ঘর না। উইটা। ধপ করে দরজা বন্ধের শব্দে বাকি কথা সে গিলে ফেলল। মা, রাতনুক ব্যাপার। কাজের লোকগুলোকে সব উকি দিচ্ছে। রাফি তার থেকে 2 পা পিছিয়ে দাঁড়িয়ে। তার বেশ মনে আছে, গতকাল স্যার এমন কিছুই করেছিল। হয়েছে। স্যারের তো নতুন বিয়ে। সে কি জানবে আর বউয়ের রাগ। প্রান্তিক চৌধুরী ঘন ঘন শ্বাস ফেলল। ঠোঁট দুটো কিছুক্ষণ কামড়ে রেখে রাফিকে ডাকল। রাফি পিছন থেকে মৃদু স্বরে বলল, জি স্যার। আমার বউ এত রেগে কেন আছে বলো তো? স্যার, আজ যা ঘটেছে গতকাল ও তা ঘটেছিল। মাসুম বাচ্চার মতো প্রান্তিক শুধালো, আমি করেছিলাম। রাফি চোখ বন্ধ করে মাথা নাড়ল। সেরেছে। প্রান্তিক চৌধুরীর বাসর করার স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু না, এভাবে চুপসে গেলে হবে না। রাফি দিকের ফিরে ভ্রু নাচাল। এর অর্থ, এখন কি করব? রাফি এদিক সেদিকে তাকিয়ে আশ্বাস দিল। যুদ্ধে দ্বিতীয় ধাপ। সার্ভেন্টরা সব পেছনে থেকে উকি দিয়ে দেখছে, বিনোদন নেবার লোকের কমতি নেই। প্রান্তিক চৌধুরী চুলগুলো ঝেড়ে হাতে একতোড়া গোলাপ নিয়ে আবারও হাজির। দুবার দরজায় টোকা দিল। কোনো সারা শব্দ না পেয়ে বউ বলে ডাকল। ধপ করে দরজা খোলার শব্দে এক ধাপ পিছিয়ে গেল। প্রিয়তা শক্ত গলায় শুধাল, কি? শক্ত তার চোখ মুখ। প্রান্তিক চৌধুরী হাসার চেষ্টা করল। দাঁত কেলিয়ে হেসে গোলাপ বাড়িয়ে দিল। বলল, সরি বউ, কাল রাতে একটু বেশি হয়ে গেছিল। কিন্তু আমি কথা দিচ্ছি আর কখনো। মুখের উপর ধপাস করে দরজা বন্ধ করে দিল প্রিয়তা।
প্রান্তিক চৌধুরী চোখ বন্ধ করে নিল। বাপরে, এত রাগ! রাফি চোখ বন্ধ করে আশ্বাস দিল, আজকের মতো এই স্যার। আর কোনো লাভ নেই। প্রান্তিক চৌধুরীর চোখে মুখে হতাশা। তীব্র বেদনায় চোখ দুটো ছটফট করছে। বেটা বলে কি, এত সুন্দরী বউ থাকতে আজ সে একা ঘুমাবে? কাবে নেহি। মেয়েগুলো মুখ টিপে হাসছে। তবুও হাসির শব্দ শোনা গেল। তটস্থ সকলে। দাদাজান হাসতে হাসতে প্রান্তিকের কাছে এসে দাঁড়ালেন। দাদাজান, ভেবেছিলাম তোর ক্লাস আমি নেব, কিন্তু মনে হচ্ছে ক্লাস নেবার মানুষ এসে গেছে। তুমি একটু বুঝাও। দাদাজান গলা ফাটিয়ে হাসলেন। তোর মতো গাধার সাথে এটাই হওয়া উচিত। প্রান্তিক রেগে চেঁচিয়ে বলল, দোষ আমার নাকি? তুমি আগে কেন বললে না আমায়? আমি কি বলবো? বীর আসর থেকে আমি বলেছিলাম চলে যেতে। প্রান্তিক চৌধুরী নাক ফুলিয়ে বাঁকা চাহনিতে ফিরে তাকাল। বলল, এমন হতে থাকলে তুমি কখনো নাতির ঘরের পুঁতি দেখতে পারবে না। বুঝলে দাদা, এক নাতি যা খেল দেখায়, পুঁতি কি দেখাবে বুঝে গেছি। তার মানে তুমি আমার হেল্প করবে না? নিজের বউ নিজের সামলাও। আজ দাদি থাকলে দেখতে, আমিও তোমার হেল্প করতাম। এসবের দরকার পড়তো না প্রান্তিক। তোমার দাদাজান একাই 100। অতপর লাঠির ঠক ঠক শব্দ ফেলে তিনি চলে গেলেন। প্রান্তিক মুখ ভেঙচি কেটে সামনে তাকাল। তার গো হচ্ছে। চোখ মুখ শক্ত করে আবারও দরজা ধাক্কাল সে। দরজা খোলার শব্দে তার তেজ নিমিয়ে গেল। প্রিয়তা তার চোখের দিকে তাকিয়ে আছে। প্রান্তিক চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, বউ, কি হয়েছে? আমম বলছিলাম যে রেগে আছো। আমতা আমতা করে প্রান্তিক জবাব দিল। না বলুন। প্রান্তিক একগাল হেসে বলল, তাহলে আমার ঘরে চলো। না। কেন? বর বউ তো একসাথে থাকে। জানো না? তুমি না আমার বউ। চলো। কালকেও তার ঘর থেকে আমায় বের করে দিয়েছিল। আমি আর তার ঘরে যাব না। প্রান্তিকের চোখ মুখ শুকিয়ে গেল। অপরা ধীর স্বরে বলতে লাগল, দেখো আমার কোনো দোষ নেই। সব রাফির দোষ। ও আমায় আটকাল না। না হলে তো। রাফি? কোথায় রাফি? প্রান্তিক চৌধুরী পিছন ফিরে তাকাল। রাফি নেই। বেটা সুযোগ বুঝে পালিয়ে গেল। এর চাকরি যদি না খেয়েছে। সামনে ফিরতেই আবারও দরজা বন্ধ করতে যাচ্ছে প্রিয়তা। কিন্তু না, এইবার পারল না। আচমকা প্রান্তিক চৌধুরী ঘরে ঢুকে গেল। শুধু তাই না, সুযোগ পেয়ে তার কোমর ধরে আলতো করে টেনে কাছে নিল। নরম হাতের উপর চুমু খেয়ে বলতে লাগল, প্রান্তিক চৌধুরী ম্যারিড অথচ এখন অবধি বউকে চুমু খেতে পারবে না, এটা হতে পারে? তুমি আমায় বলো। তোমার আমার বাসর তো আজই হবে। প্রিয়তা বিস্মিত। একের পর এক কি ঘটে গেল তার ধারণার বাইরে। কিন্তু দম্বার পাত্র সেও না। প্রান্তিক শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার চোখের চাহনি বলছে, তুমি হেরে গেছো বউ। কিন্তু পৃথিবীর এই চরম সত্য সে জানে না। বউরা কখনো হারে না। গে তার লাল টুকটুকে বউ আরও টুকটুকে হচ্ছে। পেছনে যেতে যেতে দুজনে এসে ঠেকল ড্রেসিং টেবিলের দিকে। প্রিয়তা ঠিক বুঝতে পারছে, প্রান্তিক চৌধুরী এখন তাকে কোলে তুলবে। এছাড়া কোনো উপায়। প্রান্তিক চৌধুরী বাসর করার স্বাদ সে মিটাচ্ছে। বাঁধন আগলা হতেই পেছনে থেকে চিরুনি দিয়ে মারতে লাগল সে। প্রান্তিক চৌধুরী হকচকিয়ে উঠল। চিরুনির এত বেশি আগে জানা ছিল না। ধাক্কা ছেলে ছুলে তাকে ঘর থেকে বের করে ছাড়ল প্রিয়তা। প্রান্তিক চৌধুরী ও বুঝে গেছে, তার টুকটুকে বউকে এত সহজে করা যাবে না। ধপ করে আবারও মুখের উপর দরজা আটকে দিল। প্রান্তিক চৌধুরী এখনো হতভম্ব। অস্ফুট স্বরে বলল, কি ডাকা বউরে বাবা? প্রান্তিক চৌধুরী হতাশায় চোখ বন্ধ করে নিল। শেষ। আজ আর তার বাসর হবে না। মনের দুঃখে বেচারা দরজায় মাথা ঢুকল। এতেও বিশেষ কোনো লাভ হল না। ম্যারিড প্রান্তিক চৌধুরী এখন অবধি বাসর করতে পারল না। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।